প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আজকের এই প্রশ্নোত্তর পর্বে আমি সমীরণ দত্ত তোমাদের আবার হার্দিক স্বাগত জানাই। আমরা মানুষ মাত্রই কৌতূহলপ্রবণ এবং আমরা আমাদের এই কৌতূহলপ্রবণতার তৃষ্ণা মিটিয়েছি বিভিন্ন ঘটনার রহস্য উন্মোচনের মধ্য দিয়ে। ঠিক এরকমই একজন কৌতূহলী মনের সঙ্গে আজকে আমরা পরিচয় করব। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। জেনে নেওয়া যাক তার পরিচয় এবং তার প্রশ্ন। Hello sir, my name is Sriti Mondol. I am from class 7. Today I want to ask few questions. So my first question is, how tide formed? My second question, what are the importance of tide? My third question, what is high tide and low tide? That's all. এই বিষয়টি শুধুমাত্র ছাত্রছাত্রী বলে নয়, আমাদের সকলের মনেই কম বেশি একটু হলেও আলোড়ন সৃষ্টি করে এই বিষয়টি। তাই বিষয়টি নিয়ে আমি একটি সামগ্রিক আলোচনা করব, যাতে করে কি, কেন এবং কিভাবে সমগ্র বিষয়টির পূর্ণাঙ্গ ধারণা তোমাদের সকলের মনে তৈরি হয়। এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুর রয়েছে তার নিজস্ব ভর, আয়তন এবং মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল গ্রহ এবং নক্ষত্রের আয়তন ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। এই মহাকর্ষ বল মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকে নিজের দিকে অল্প বিস্তর আকর্ষণ করে। তাই সূর্য এবং চন্দ্রের আকর্ষণ পৃথিবীর ওপর যে স্বাভাবিক, এ বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত। আমরা সকলেই জানি যে পৃথিবী তার নিজের মেরু অক্ষের চারপাশে ঘোরার সাথে সাথে সূর্যের চারপাশেও পশ্চিম থেকে পূর্ব দিকে একটি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে চলেছে। ঠিক একইভাবে চাঁদও পৃথিবীর চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে চলে। এই কারণের জন্য চাঁদ ও পৃথিবীর মধ্যেকার দূরত্ব মাসের বিভিন্ন সময়ে পরিবর্তন হয়। যখন এই দূরত্ব সর্বাপেক্ষা হয় তখন তাকে বলা হয় অ্যাপোজি, এবং যখন এই দূরত্ব সর্বাপেক্ষা কম হয় তখন তাকে বলা হয় পেরিজি। আমরা এটাও জানি যে ভূপৃষ্ঠের প্রায় 3 ভাগ অংশই জল, এবং জল যেহেতু তরল পদার্থ, তাই আকর্ষণ বলের জন্য জলের এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। এখন পৃথিবীর জলভাগের যে অংশ চাঁদের প্রায় সামনাসামনি আসে, সেখানে চাঁদের আকর্ষণ বল অত্যধিক বেশি হয়। ফলস্বরূপ পৃথিবীর অন্য স্থান থেকে জল এসে ওই স্থানে একত্রিত হয়ে ফুলে ফেঁপে ওঠে। এই ঘটনাকে বলা হয় জোয়ার। এখন এই স্থানের ঠিক বিপরীতে, অর্থাৎ 180 ডিগ্রি কোণের স্থানে চাঁদের বিকর্ষণ বল কার্যকরী হয় এবং তুলনামূলক কম উচ্চতার একটি জোয়ার সেখানে সংঘটিত হয়। এই স্থান প্রতিপাদ স্থান নামে পরিচিত। মনে রাখতে হবে, পৃথিবীর যে অংশ চাঁদের সামনাসামনি আসার জন্য জোয়ার সংঘটিত হয়েছিল, সেই স্থানের জোয়ারকে মুখ্য জোয়ার এবং তার প্রতিপাদ স্থানের জোয়ারকে গৌণ জোয়ার বলা হয়। পৃথিবীর যে স্থানে মুখ্য জোয়ার দেখা যায়, ঠিক তার সমকোণে 2 স্থানের জলস্তর নেমে যায় এবং সৃষ্টি হয় ভাটার। পৃথিবীর আবর্তন গতির জন্য পৃথিবীর যে কোনো স্থানে 2 বার জোয়ার এবং 2 বার ভাটা সংঘটিত হয়। এই জোয়ারের জলস্তর এবং ভাটার জলস্তরের মধ্যে যে গ্যাপ, এটাকে বলা হয় টাইডাল রেঞ্জ, বাংলায় যাকে বলা হয় জলোচ্ছ্বাস। এবার একটি বিশেষ পরিস্থিতি এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের কথা তোমাদেরকে বলি। যদিও সূর্যের আয়তন, ভর এবং তার মহাকর্ষ বল চাঁদের থেকে অনেক বেশি, তা সত্ত্বেও পৃথিবীর সৃষ্ট জোয়ারের প্রধান কারণ হলো চাঁদের আকর্ষণ বল এবং পৃথিবীর আবর্তন গতির জন্য সৃষ্টি হওয়া একটি কেন্দ্র বিমুখ বল। কারণ সূর্য আমাদের থেকে অনেক দূরে অবস্থান করবার জন্য এর আকর্ষণ বল বিশেষ কোনো একটি কাজে আসে না। তবে অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে যখন চাঁদ, সূর্য এবং পৃথিবী প্রায় একই সরলরেখায় চলে আসে, তখন চাঁদের এবং সূর্যের মিলিত আকর্ষণে তৈরি হওয়া জোয়ার অনেক বেশি তেজি বা শক্তিশালী হয়ে ওঠে। এই ধরনের জোয়ারকে বলা হয় তেজ কটাল বা ভরা কটাল, ইংরেজি থেকে বলা হয় স্প্রিং টাইড। অন্যদিকে অমাবস্যা এবং পূর্ণিমার পর শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ, সূর্য এবং পৃথিবী একে অপরের 90 ডিগ্রি কোণে বা সমকোণে অবস্থান করে। এর ফলে চাঁদ এবং সূর্যের আকর্ষণ কোনো স্থানেই সর্বাপেক্ষা বেশি হতে পারে না। ফলে পৃথিবীর যে অংশ চাঁদের সম্মুখভাগে থাকে, সেখানেও দুর্বল একটি জোয়ার তৈরি হয়। এই ধরনের জোয়ারকে আমরা বলি মরা কটাল বা ইংরেজিতে একে বলা হয় নিপ টাইড। চাঁদ, সূর্য এবং পৃথিবীর এরকম সমকোণে অবস্থানকে বলা হয় সিজিগি। এখন আমরা জানব জোয়ার ও ভাটার সময়ের ব্যবধান। সাধারণত পৃথিবী তার নিজের মেরু অক্ষের চারপাশে ঘুরতে প্রায় 24 ঘন্টা সময় নেয়। অর্থাৎ বলা যেতে পারে যে কোনো একটি স্থান প্রায় 24 ঘন্টার পর আবার চাঁদের সম্মুখভাগে আসবে। অর্থাৎ যে স্থানে মুখ্য জোয়ার হয়েছে, সেই স্থানে আবার মুখ্য জোয়ার হবে প্রায় 24 ঘন্টা পর। উল্টোভাবে বলা যেতে পারে, যেখানে মুখ্য জোয়ার হয়েছে সেখানে গৌণ জোয়ার হবে 12 ঘন্টা পর, এবং মুখ্য জোয়ার আবার হবে 24 ঘন্টা পর। এবং যে স্থানে মুখ্য জোয়ার হয়েছিল, ঠিক সেই স্থানে ভাটা তৈরি হবে 6 ঘন্টা পর। এটাই স্বাভাবিক এবং এটাই হওয়ার কথা, কিন্তু এরকম হয় না।
বা অন্যভাবে বলা যেতে পারে যে পৃথিবীর একই স্থানে প্রত্যেক দিন একই সময়ে জোয়ার ভাটা হয় না কেন, কিছুটা সময় সে এগিয়ে যায় কেন, সেটা এখন আমরা জানবো। কারণটা কিন্তু খুবই সহজ। একটু আগেই আমরা আলোচনা করেছি যে চাঁদও কিন্তু একটি উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে এক নির্দিষ্ট গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এই সময়ে যখন পৃথিবী তার নিজের চারপাশে এক পাক ঘোরে অর্থাৎ 360 ডিগ্রি কমপ্লিট করে, ততক্ষণে চাঁদও কিন্তু কিছুটা সে পথ এগিয়ে যায়। তাই দেখা যায় যেখানে মুখ্য জোয়ার হয়েছিল সেই স্থানে আবার মুখ্য জোয়ার আসতে গেলে তাকে চাঁদের সম্মুখভাগে আসতে হবে, কিন্তু ততক্ষণে চাঁদ প্রায় 13 ডিগ্রি পূর্ব দিকে এগিয়ে গেছে। এখন প্রশ্ন হতে পারে যে এই 13 ডিগ্রি আমি পেলাম কি করে? আসলে চাঁদ পৃথিবীর চারপাশে এক পাক ঘুরতে সময় নেয় 27 দিন। এক পাক ঘোরার অর্থ হচ্ছে 360 ডিগ্রি। এখন 360কে যদি 27 দিয়ে ভাগ করা যায় তাহলে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি প্রায় 13 ডিগ্রি পথ সে অতিক্রম করে। এবং এটাও আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার অতিক্রম করলে 4 মিনিট সময়ের পার্থক্য হয়। তাহলে 13 গুণ 4 সমান 52 মিনিট সময়ের কিন্তু পার্থক্য হচ্ছে। অর্থাৎ যে স্থানে মুখ্য জোয়ার হয়েছিল সেই স্থানে পুনরায় মুখ্য জোয়ার হতে গেলে আরও 52 মিনিট পর, মোটের ওপর 24 ঘন্টা 52 মিনিট পর মুখ্য জোয়ার হবে। আরও ভালোভাবে বলতে গেলে যদি আজ বিকেল 4টের সময় কোনো স্থানে মুখ্য জোয়ার হয় তাহলে সেই স্থানে পুনরায় মুখ্য জোয়ার হবে আগামীকাল বিকেল 4:52 মিনিটে। গৌণ জোয়ার হবে 12 ঘন্টা 26 মিনিট পর এবং ভাটা হবে 6 ঘন্টা 13 মিনিট পর। এখন প্রশ্ন আসতে পারে যে এই 52 মিনিট আমি যোগ কেন করলাম, বিয়োগ কেন করলাম না? চাঁদ কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। পূর্ব দিকে ঘোরবার জন্য এই 13 ডিগ্রি সে পূর্ব দিকে চলে যায় এবং আমরা জানি পূর্ব দিকে গেলে সময় যোগ করতে হয় এবং পশ্চিম দিকে গেলে সময় বিয়োগ করতে হয়। এ তো গেল জোয়ার ভাটার সময়ের ব্যবধান। এখন আমরা জানবো জোয়ারের ফলাফল এবং গুরুত্ব। জোয়ারের ফলে সমুদ্রের জল যখন নদীর মধ্যে ঢুকে যায় তখন নৌ চলাচলের অনেক সুবিধা হয়। দ্বিতীয়ত, যখন এই সমুদ্রের জল নদীর মধ্যে আসে তখন সামুদ্রিক মাছ ধরার অনেক সুযোগ সুবিধা থাকে, কারণ জলের সাথে সমুদ্রের মাছও নদীর মধ্যে চলে আসে। ভাটার সময় নদীর জল অতি দ্রুত সমুদ্রের দিকে যায়, ফলে নদী পলিমুক্ত হয় এবং নদীর মোহনায় বদ্বীপ গঠনে বাধা সৃষ্টি করে। জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে এখানে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা যেতে পারে। তবে এই রকম ভালো ফলের পাশাপাশি কিছু খারাপ ফলাফলও দেখতে পাওয়া যায়। যেমন জোয়ারের সময় সমুদ্রের লোনা জল নদীর মধ্যে ঢুকে গিয়ে নদীর স্বাদু এবং মিষ্টি জলকে লোনা করে দেয়, যা চাষাবাদের পক্ষে একদমই উপযুক্ত নয়। দ্বিতীয়ত হচ্ছে প্রবল জোয়ারের ফলে নদীর তীরে অবস্থিত চাষাবাদ এবং ঘরবাড়ি ক্ষয়ক্ষতি আসতে পারে। প্রবল জোয়ারের ফলে অত্যধিক জলস্ফীতি হলে নৌকা ডুবি এবং প্রাণহানির আশঙ্কা থেকে থাকে। অন্যদিকে প্রবল জোয়ার সৃষ্টি হলে অনেক সময় মোহনায় থাকা পলি মাটিগুলি সমুদ্রে থেকে গিয়ে নদীর মধ্যে ঢুকে যায় এবং নদীর নাব্যতা হারায়। তো প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই আলোচনা থেকে জোয়ার ভাটা সম্পর্কিত সমস্ত তথ্য সম্পর্কে তোমরা একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো। যদি ভিডিওটি তোমাদের উপকারী বলে মনে হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তীকালে এরকম আরও অনেক তথ্য তোমরা জানতে পারো। দেখা হবে পরের আরও একটি ভিডিওতে নতুন আরও একটি প্রশ্নোত্তর পর্ব বা অন্য কোনো আলোচনার সঙ্গে। ততক্ষণকার জন্য সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।